শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজ 15 জুলাই, দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা 28 বছর পেরিয়ে 29 বছরে পদার্পণের দিন। এ উপলক্ষে নানা আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের যে আলোচ্যসূচি আমরা আজকে আলাপ করব দেশের গণমাধ্যম এবং সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীর লড়াই। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন গীতিকার, সুরকার, গায়ক জনাব ইথুন বাবু, রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। এছাড়া আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম রয়েছেন অনলাইনে। আপনাদের তিনজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব ইথুন বাবু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের যে আজকের আলোচ্য বিষয় জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীর লড়াই, এ বিষয়ে আপনি বলবেন। কিন্তু আমরা জানি যে এই আন্দোলনের পেছনে আপনারা যারা সংস্কৃতি কর্মী, আপনাদের অনেকের যে অবদান আছে, আপনার নিজের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আমরা বরং আপনার লেখা, আপনার সুর করা এবং আপনার গায়কে একটি গানই একটু শুনে তারপরে এই আলোচনায় আসি। জনগণের এখন একটাই দফা, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, ওই কাছে মাটি কাছে অন্তর, ওর দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, ওই কাছে মানুষ কাছে অন্তর। আজ দেশের মানুষ জেগে উঠেছে, ও আজ দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ জেগে উঠেছে, করছে তারা প্রতিবাদ। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। হই হই দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। ধর 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 ভোট চোর ধর, জনগণ করছে প্রতিবাদ। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। ওরে দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। জনাব ইথুন বাবু, জি, এই যে গানটি দেখলাম, এরকম অসংখ্য গান আপনি এ সময় লিখেছেন যেটি আসলে আন্দোলনকে শানিত করেছে, উদ্বুদ্ধ করেছে। তো কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে এই গানগুলো আপনারা লিখলেন এবং কোন বিবেচনা, কোন চিন্তাবোধ, মানে সার্বিকভাবে কোন একটা তাগিদ তো অবশ্যই অনুভূত হয়েছে, সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। তার আগে এটিএনের আজকে 29 বছর পদার্পণ। এটিএন স্যাটেলাইটের প্রথম চ্যানেল ছিল, কারণ এখান থেকে অনেক কটা প্র্যাক, টিভি, অমক সমক অনেক ভাগ করে চলতো। তখন আমি ঢাকায় ইন করছি 29, আমার বিষয় মনে হয় 31 বছর হয়েছে আমার ঢাকায় আসা, কি 35 বছর এরকম। ধন্যবাদ, জন্মদিন, শুভ জন্মদিন এটিএনকে। যেহেতু আমার শ্রদ্ধেয় একজন ভাই আছেন, আমাদের সাথে রিলেশনটা ইলিয়াস ভাইয়ের সাথে একটু অন্যরকম, মনে হয় পারিবারিক, মনে হয় বন্ধুত্ব, মনে হয় একসাথে থাকি, চেহারাটাও মনে হয় কিছুটা মিল আছে। তো ভাইকে আমার আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য আমরা খুব খাটাখাটনি করতাম, ভাই যখন সেক্রেটারি তখন আড্ডা মারতাম, এবং ভাইকে যখন বলতাম যে ভাই এই কাজ করতে হবে, আমরা তো আজকে এই করবো, হ্যাঁ বাবু ভাই চলে আসেন, ভাড়াও কম নিত। ধন্যবাদ আপনাকে, মানে প্রেস ক্লাবের ভাড়া কম নিত। আমরা কিন্তু শুরু করেছিলাম দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। আমরা কিন্তু শুরু করেছিলাম, লাস্টে আমাদের যে ছাত্র জনতারা এসে কিন্তু এক দফাতেই আসছে। আমরা যে 15 বছর লেফট রাইট করতে 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 হাঁটু ঘুরে। মানে আপনার এই গানটা কখন লেখা? এটা এখন থেকে 2 বছর আগের, 2.5 বছর আগের। তার মানে 2-2.5 বছর আগে থেকেই এই বিষয়টি ছিল, এবং তখন তো এই বিষয়ে কথা বলা কিংবা এই ধরনের গান সেটি নিঃসন্দেহে খুব ঝুঁকিরও ছিল। অবশ্যই ঝুঁকি, মানে কি আমি যে আপনাদের সাথে আজকে এটি নিয়ে বসে থেকে কথা বলছি,
এটা আমি আল্লাহ রাব্বিল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি এবং দেশের মানুষের কাছে, কারণ আমার তো বাঁচার কথা না, আমাদেরকে তো বেঁচে রেখে, মানে আমার বাসাতে তো অনেকবার অত্যাচার, আমাকে ধরার জন্য অনেক কিছু হয়েছে, যাকে এগুলো গল্প না করি। বাঁচানোর মালিক আল্লাহ রাব্বিল আলামিন। সবচেয়ে মজার ব্যাপার, শেখ হাসিনার হাত থেকে বেঁচে আসছি, বড় বিদ্যুৎ শয়তানের হাত থেকে বেঁচেছি, মানে যে শয়তানের নাম উচ্চারণ করলেও আপনার গুনাহ হতে পারে আমার কাছে মনে হয়, কারণ লাস্ট ফিনিশিং শিশুদের রক্ত খেয়ে গেছে, হেলিকপ্টার থেকে শিশুদেরকে মারছে। তো এই জিনিসগুলো না, জঘন্য জিনিসগুলো আমরা আনতে চাই না, কেন এগুলো পুনরাবৃত্ত হবে, এগুলো কথাবার্তাগুলো ভুলে যাওয়াটাই বেটার। কারণ এই যে আমাদের জেনারেশন শুনবে তিনি যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, হ্যাঁ, না না আমরা বলতে চাচ্ছি না যে আমার জেনারেশনের ভয় পাবে, আমার কথাটা এই যে আমরা তো 71ও বলতে পারবো না, তো চেতনতা থাকবেই। তো সে কথাগুলো বলতেছি যে এই যে শয়তানকে নিয়ে একটা ডাইনি, এই ডাইনিকে নিয়ে আলাপ করতে গেলে আমাদের যে এই রাতে মশার কামড় খেয়ে পালিয়ে থাকা, এই করা সেই করা, হামলা মামলা, নদীতে লাশ ভেসে ওঠা, এই যে লাস্টের ছেলেপেলেগুনা, আমাদের বাচ্চাগুলোকে, একটা বাচ্চা মারা যাচ্ছে তাকে গুলি করে মারছে, ছোট্ট বাচ্চা। আমরা তো সবাই পরে আমাদের গান লেখা ছিল ওইখানে যে সে সকালবেলা নাস্তা করছে শিশুর রক্ত দিয়ে, এরকমও কিছু গান লেখা ছিল। যাক, আমাদেরকে তো এই জিনিসগুলো আমাদের সাথে ঘুরতে 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 এসে কিন্তু এই আজকে 5ই আগস্ট আসছে, জুলাই আগস্ট ঢুকলো, আমরাও কিন্তু এদের সাথে আছি, আমরা কিন্তু মাঠে ছিলাম। অনেকে বলে যে বিএনপি ছিল না অমুক সমাখানতে, না, বিএনপি আমরা ছিলাম, আমরা ছাত্র জনতার সাথে ছিলাম, এই কথাটা আমি আপনাকে এটা নিয়েই বললাম। কিন্তু আমরা ওদের পাশে ছিলাম, কিন্তু আমরা হয়তো মুখোশ নিয়েছিলাম, আমরা হয়তো পদ্মার আড়াল থেকে যে যুদ্ধ করেছি গান নিয়ে, দেশটা তোমার বাপের নাকি, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এগুলো আমরা কিন্তু করে আসছি। এই যে ইউনূস স্যারকে যখন 6 মাসে জেল দেয়, তখনই আমরা আমার অধিকারকে নিচ্ছ কেড়ে দেখো অন্ধকারে, কিছু বললেই ধরছে তারা, নিচ্ছে কারাগারে। তো আমরা কিন্তু সব কিছু করে আসছিলাম, ভোটের বাক্সে লাথি মারো, আমরা 39টা গান করেছিলাম। তো এই মাসে আমাদের যে শহীদদের জন্য আমরা যে এই নতুনভাবে একটা পেয়েছি, শহীদদের প্রতি আমার অনেক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ওদের প্রতি স্যালুট, এবং আহত যারা আছে তাদেরকে খোঁজ খবর কীভাবে নিচ্ছে না নিচ্ছে, এটা অনেক বুঝার বিষয় আছে। এখানে আমার ভাই আছে এবং আমার একটা বড় আপা আমিনাপা আছে, ওদের কাছে জানতে চাই যে চিকিৎসার ভাই ভট্টা যারা, ওরাও কিন্তু আন্দোলনে নেমে গেছে, যে আহত ভাইয়ের কারো পা নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, তারা এখন কি করবে, এটা আমিনা আপার কাছ থেকে শুনি। আমরা একটু চাই জনাব ইলিয়াস খান, আপনার কাছেও একটু যেতে চাই। যে বিষয়টি আমরা আজকে আলাপ করছিলাম, যে গণমাধ্যম এবং সাংস্কৃতিক কর্মীর লড়াইয়ের কথা বলছি, গণমাধ্যমের ব্যাপারে কিন্তু বেশ কিছু অভিযোগ নানাভাবে করাও হয়, যে সেই সময়ে এবং কিছু সীমাবদ্ধতা নিঃসন্দেহে ছিল, যে ধরনের বৈরী পরিবেশ ছিল, অনুকূল পরিবেশ ছিল না, একটা প্রতিকূল পরিবেশ ছিল, তার মধ্যে থেকে আমরা বলি অনেক সময় শ্বাসরুদ্ধকর পরিবেশ, তার মধ্যে থেকে তথ্য কিংবা এই যে বিষয়গুলো তুলে ধরা, সেই জায়গায় হয়তো কিছুটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু তারপরেও গণমাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আজকে আমার খুব ভালো লাগা কাজ করছে, আমার একজন প্রিয় মানুষ, যার স্বৈরাচার পতন আন্দোলনে তিনি একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যেমন দফা এক দাবি এক, এই যে গানটি তিনি রচনা করেছেন, তিনি নিজে গেয়েছেন, তার সঙ্গে বোধহয় একজন সহশিল্পীও ছিল। এটি তো সারা সব মানুষের যারা আন্দোলন করেছে সবার মুখে মুখে ছিল। তো আবারও আমি রিপিট করি, আমি আজকে খুব ভালো লাগছে, আমি গর্ববোধ করছি যে ইথুন ভাইয়ের পাশে বসে আমি কথা বলছি। আর একই সঙ্গে এটিএন বাংলা 29 বছরে পদার্পণ করেছে, তাকে হ্যাপি বার্থডে। আর আমরা কিন্তু জানি বাঙালি মুসলমান শুরু করে শেষ করে না, কিন্তু তো 29 বছর কিন্তু একদম কম সময় না, 3 দশক এটিএন বাংলা এ পর্যন্ত এসছে। আমি আগামী দিনে এটিএন বাংলার আরও সমৃদ্ধি কামনা করছি। একই সঙ্গে এটিএন বাংলার সাংবাদিক, কলাকুশলী, অন্যান্য যারা আছেন সবাইকে কনগ্রাচুলেট করছি। আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, তবে সাংবাদিকরা নিজেরা বেশি সেলফ সেন্সর্ড ছিলেন। সেলফ সেন্সর্ড কি মানে, আকবরই আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতায় রাখা যায়, আওয়ামী লীগকে কীভাবে কি বলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব দোষ ত্রুটি আছে সেগুলো যাতে না আসে সেই চেষ্টা তারা করেছে। এটা একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনগুলো, যদি এই স্টুডিওতে বহুবার বলেছি, কিন্তু এটি কিন্তু বারবার বলার মতোই জিনিস, যে আমি সাংবাদিক হিসেবে গ্লানি বোধ করি যে দেশের মানুষ, বিদেশে যারা বাংলাদেশের মানুষ আছেন, সাংবাদিকরা এভাবে তেল দিয়ে প্রশ্ন করতে, প্রশ্ন না এগুলো ছিল মূলত স্তুতি। শেখ হাসিনা কেউ কিন্তু কোনোদিন প্রশ্ন করেনি, সবাই স্তুতি গেয়েছে।
এবং যদিও সফট কিছু করতো, আধা ঘন্টা তেল দিয়ে তারপরে হয়তো একটা সব প্রশ্ন করত। এবং তার যারা প্রেস উইং সহ যারা ছিলেন তারাও কি বলে যে তারাও সিদ্ধান্ত নিতে কাকে কাকে ওখানে নেবে, যিনি যিনি তেল দেবেন তাকেই নিয়েছেন। এবং এটি সাংবাদিক সম্মেলন না হয় তেল সম্মেলন সবাই নাম দিয়েছিল, এবং আমাদের দেখে মানুষ হাসাহাসি করতো, মানে প্রেস কনফারেন্স না প্রেস কনফারেন্স, হ্যাঁ প্রেস কনফারেন্স বলতো। এই অবস্থাতে করেছিল। এবং মিডিয়ায় যারা সত্য কথা বলেছে বা সত্য কথা বলতে চেষ্টা করেছে, যেমন আমি বলি, আমি আমার দেশে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম, আমার পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে ধরুন দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে যে একটু সত্য কথা বলতে চাইতো তাকে বা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাইতো তাকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দেশে সৃষ্টি করছে। আর সবগুলো মিডিয়া দেখুন, তারা কিন্তু শেখ হাসিনা এবং শেষ দিন পর্যন্ত, আমি ওই সময় আমি যখন টক শোতে যেতাম, আমার শ্বশুর, আমার স্ত্রী, ভাই, ভাবি, আমার সন্তানরা আমাকে যেতে দিতে চাইতেন না, কিন্তু আমি বলছি যে এবার বাঁচবো অথবা মরবো, এর বাইরে আর কিছু নেই। দেখুন নিশ্চয় আপনার মনে আছে যে যদিও পরে বেরিয়েছে আওয়ামী লীগের লোক এই যে মেট্রো স্টেশনে আগুন দিয়েছে, বিটিভিতে আগুন দিয়েছে, আওয়ামী লীগের লোকজন দিয়েছে কিন্তু, এবং তারা এগুলো নিয়ে সারাদিন টিভিতে সব টেলিভিশনগুলো নানা ধরনের অনুষ্ঠান করেছে। কিন্তু প্রতিদিন যে অনেক মানুষ মরছে বা টিভিতে যেদিন আগুন দেওয়া হয়েছে সেদিনে যে অনেক ছাত্র জনতা মারা গেছে সেগুলো বলা হচ্ছে। তখন আমি বলেছিলাম যে মানুষের যে এই টেলিভিশন স্টেশন বা মেট্রো স্টেশনের দাম বেশি। তবে এই সুযোগে আমি একটা কথা বলে রাখতে চাই যে এই যে টেলিভিশনটি এটিএন বাংলা নানা চাপে ছিল, কিন্তু আপনার অনুষ্ঠানে কিন্তু আপনি এমন অনেক বিষয় এনেছেন, যেমন 14 নির্বাচন, 24 নির্বাচন, এটি নিয়ে কিন্তু প্রশ্ন, এখানে স্বৈরাচারের পতনের আগেই এটি কিন্তু একটি বিরাট এবং খুব কৌশলে সরকার যে দেশব্যাপী নৈরাজ্য দুর্বৃত্তায়ন করছে এগুলোর বিরুদ্ধে কিন্তু এটিএন বাংলা মাঝে মাঝে কথা বলেনি, বলার সুযোগ নেই কিন্তু, কারণ সব টেলিভিশনের উপরে চাপ ছিল। এই স্টুডিওতে কে গেস্ট আসবে, ইথুন বাবু আসবে না ইলিয়াস খান আসবে, সেটি কিন্তু বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো। যদি বলে দেওয়া হতো না এরা আসতে পারবে না, তাহলে কিন্তু আসতে পারতো না। আপনাদের কিন্তু এটি ডিসাইড করার ক্ষমতা ছিল না। এই বাংলাদেশ তো বানিয়েছিল। তারপর আমি অনেক টেলিভিশনগুলো নানাভাবে কি সরকারের সঙ্গে মিলেমিশে চলেছে, এটির অন্য কারণও আছে। কারণ অধিকাংশ প্রতিষ্ঠানের মালিক নানা বিজনেস করেন, এর সঙ্গে একটা মিডিয়া রাখেন। সুতরাং তাদের বিজনেস স্বার্থ যাতে নষ্ট না হয়, এই জন্য মিডিয়া অনেক সময় সরকারের সাথে আপোষ করতে অস্বীকার করার কোনো উপায় নেই। বাট কিছু বা তার মধ্যে থেকেও কি বলে ভালো ভূমিকাও পালন করেছে, আন্দোলনের পক্ষে ভূমিকা পালন করেছে। এটি না করলে তো আন্দোলনটি এই যে দবা এক দাবি এক, এই দাবি তো পূরণ হতো না। মানে এই অর্থে শেখ হাসিনা তো পালিয়ে যেতে বাধ্য হতেন না। আর এখন এই শুধু টেলিভিশন বা নিউজ পেপার, এরা যদি সরকারের পক্ষে থাকেও এর বাইরে কিন্তু নানা অর্গান আছে যারা কিন্তু সব খবরগুলো, যেমন অনেক ভিডিও কিন্তু আমরা আগে পাইনি, কিন্তু এখন কিন্তু পাচ্ছি। সুতরাং টেলিভিশন বা নিউজ পেপারের ভূমিকা মোটা দাগে বললে খুব ভালো ছিল না আমি বলবো, কারণ অনেক মিডিয়া দেখেছি যে আগের দিন পর্যন্ত শেখ হাসিনার নানা স্তুতি করেছে, এখন একবার রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। আমি সেই প্রসঙ্গে আপনার কাছে আসব। আপনি যেটি প্রসঙ্গ তুললেন যে আমরাও এই টকশো থেকেও ভোটের বিষয়ে যে নানা বিষয়ে, হ্যাঁ, ইভেন ভোটটাই তো খুব বেশি ইয়ে ছিল, যেহেতু ভোটের জন্যই ভোটাধিকার হয়নি, 3টি নির্বাচন গিয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পারেনি, ভোটের আলোচনাও যথেষ্ট হয়েছে। এবং সর্বশেষ আপনি যেটি বললেন যে 24 নির্বাচন, 14 সম্প্রসারণ, এরকম একটি শিরোনামও ছিল। আমি যদি একটু দেখেও আসি আমরা, আমিনা ইসলাম রয়েছেন আমাদের সাথে। এটিএন বাংলার কলাকুশলী এবং লাখো দর্শককে আমার অভিনন্দন। এটিএন বাংলার সাথে আপনার স্মৃতিও আছে। 29 বছরের পদার্পণ, ঠিক আমি সেই কথাটাই আসছি। আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতাই আছে এটিএন বাংলার সাথে কাজ করার, এবং আমি শিক্ষকতা পেশায় যোগদানের আগে সাংবাদিকতা পেশার সাথে জড়িত থাকার যে ইতিহাসটা, সেটার সাথে এটিএন বাংলার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, এবং সে কারণে আমার মনের কাছে প্রাণের কাছের একটা চ্যানেল। এবং আমি যে সময়ে এটিএন বাংলায় আমি কাজ করা শুরু করেছিলাম, সেই সময়টা এবং পরবর্তী 1 দশক
আর এই দশকের যে পরিবর্তনটা আমি দেখেছি, সেই জায়গা থেকেই আমি আমার কথাটা শুরু করতে চাই। জি প্লিজ। দেখুন, আহ, গণমাধ্যম একটা শক্তিশালী প্রতিষ্ঠান। এটা যুগে যুগে সব দেশেই এটা শক্তিশালী প্রতিষ্ঠান। এখন আসলে এই শক্তিটা আপনি আহ, একটা অ্যাটম বোম আপনি অনুর্বর ভূমি তৈরি করার জন্য ব্যবহার করবেন, নাকি কারো বিল্ডিং ভাঙার জন্য ব্যবহার করবেন, এটা ব্যবহারকারীর ইচ্ছের উপর বা তার কর্তৃত্বের উপর নির্ভর করে। তেমনি গণমাধ্যম, রাষ্ট্র এবং সমাজ, এই ত্রিবিধ সম্পর্কের একটা জের কিন্তু আপনাকে, যদি আমি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আলোচনা করতে চাই, আমাকে একটু সুযোগ দিতে হবে। আমরা তাত্ত্বিক জায়গা থেকে বিচার করলে দেখি গণমাধ্যম ফোর্থ স্টেট। বাকি তিনটে স্টেট কে? রাষ্ট্র, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন বিভাগ। তাহলে তাদের সাথে কিন্তু ইন্টারাকশন করে গণমাধ্যম দাঁড়িয়ে থাকে। এখন আসুন, একটা রাষ্ট্রযন্ত্রের যদি বাকি একটা টেবিলের যদি তিনটা পায়া নড়বড়ে থাকে, একটা পায়া কিন্তু তাকে রক্ষা করতে পারে না। তো গণমাধ্যম যদি চতুর্থ পায়াটা হয়ে থাকে, বাকি তিনটা পায়া যেদিকে যাবে, যে যে স্তম্ভগুলো যেদিকে গেছে, গণমাধ্যমকে তো সেটার বাইরে মানে সেটার আঁচ গণমাধ্যমের উপরে এসে পড়বে, সেটা স্বাভাবিক। কিন্তু এটাও ঠিক, গণমাধ্যমের যে স্বকীয় জায়গা, গণমাধ্যম যে বিদ্রোহী, গণমাধ্যম জনগণের ইনস্টিটিউট, এই জায়গাটা গণমাধ্যম কখন ভুলে যায় বা কখন তাকে ভুলিয়ে দেওয়া হয়। এখন আসলে এই জায়গাটাই আমরা তাত্ত্বিকভাবে চিন্তা করি যে গণমাধ্যমের স্বাধীনতা বা স্বকীয়তা, ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলি, বা ইন্ডিপেন্ডেন্ট গণমাধ্যম বলতে আমরা যে কথাটা বুঝি, সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তার আর্থিক স্বাধীনতা, আরেকটা হচ্ছে তার সম্পাদকীয় স্বাধীনতা। এখন আসুন, বিগত 12 বছর বা 16 বছর সময়ে এই আর্থিক স্বাধীনতা এবং সম্পাদকীয় স্বাধীনতা, এই দুটো কণ্ঠকেই গণমাধ্যমের, বাংলাদেশের গণমাধ্যমের দুটো হাত আমি বলবো। একটা গণমাধ্যমের দুটো হাত, যে তার আর্থিক স্বাধীনতা আছে এবং তার বলার স্বাধীনতা, সম্পাদকীয়, এই দুটো হাতকেই ভেঙে দেওয়া হয়েছিল, গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এখন আসুন, দুটো হাত না থাকলে গণমাধ্যম কি দিয়ে চলেছে? বুদ্ধি আছে কিন্তু কাজ করতে পারছি না। এবং এটা খুব কৌশলে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বা শাসন ব্যবস্থার কিন্তু এটা একটা খুব সাধারণ নজির, যে তারা এক্সট্রিম পয়েন্টগুলো প্রচার করতে চায়, এক্সট্রিম বিষয়গুলো বলতে চায়, নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায়। এখন গণমাধ্যমের যে দুটো হাত ছিল, এই জায়গাটায় গণমাধ্যম কিন্তু এটাকে সেন্সর করে, যে কত দূর পর্যন্ত কার কথা কত পর্যায় পর্যন্ত বলা যায়। যেহেতু দুটো হাত আমাদের ছিল না, এবং কৌশলে ওভার দ্য ইয়ার্স এই এই জিনিসগুলোর মেকানিজম কাজ করেছে, তাহলে একটা পর্যায়ে, যেটা আমি জুলাই এই পর্যায়ে যখন যদি আসতে চাই, এই পর্যায়ে এসে আসলেই দুটো হাতের সাথে সাথে গণমাধ্যমের আমাদের দুটো পাও হারিয়ে গিয়েছিল। গণমাধ্যম, ইলিয়াস ভাই যেটা বললেন যে এটা মানে এটা তাবেদারি সভা হতো, হ্যাঁ, তাবেদারি মিটিং হতো, স্তুতির মিটিং হতো। এবং আমি বলবো, আমরা গবেষণা জায়গা থেকে যে টার্মগুলো পেয়েছি, দেখেন, এটাকে বলা হতো যে প্রাইম মিনিস্টার্স নিউজম্যান বলে একটা টার্ম আমরা হালে শুনতে পাচ্ছি। তার মানে পিএম তার আস্থাভাজন কিছু সাংবাদিক নামক ব্যক্তি, স্তুতি স্তাবকদের নিয়োগ দিতেন, যারা যারা তাদের কাজই হতো দিনের যে আপনার বসে মনিটর করা কোন নিউজগুলো শুধু সরকারের স্তুতি সন্তুষ্ট করে দেওয়া যায়, এবং ডেলিবারেটলি মানে আমি বলবো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিরোধী মতগুলোকে কালপ্রিট অথবা উগ্রবাদী, বিদ্রোহী, হ্যাঁ, এই নামকরণে দুটো বয়ান তারা চালু করার চেষ্টা করেছিল, যে একটা বয়ান স্তুতির, আরেকটা বয়ান নিশ্চিতভাবেই অপরপক্ষ কালপ্রিট। তো এই যে বয়ানের মধ্যে গণমাধ্যমের অবস্থান, এটা অনিঃসন্দেহে গণমাধ্যমকে কলঙ্কিত করেছে। এবং আমি যদি আরেকটু পেছনে ধরি, তাহলে এই এই বয়ানের এই অবস্থায় গণমাধ্যম কেন আসলো, তাকে কে আনলো? এই জায়গাটায় ইলিয়াস ভাই যেটা বললেন যে উভয় পক্ষের দায় এড়ানো যাবে না। যেমন উনি বললেন যে সাংবাদিকরাই যেন মনে হলো যে আগ বাড়িয়ে গিয়ে মানে স্তুতিটা শুরু করলেন, অথবা প্রশাসন কখন তাকে জিনিসটা করতে বাধ্য, কাজটা করতে বাধ্য করালো। এখন আসেন, অপোজিশনের রং ডুইং আপনি দেখাবেন এবং পজিশনে যারা আছে তারা
গুড অ্যান্ড ওয়েল গুড, এই জিনিসগুলো যখন আপনি বয়ানগুলোর মধ্যে একটা মানে একটা এক্সট্রিম বয়ান চলমান থাকবে, তখন খুব স্বাভাবিক পর্যায়ে এই বিষয়টা দাঁড়ায় যে জনগণের মাধ্যম আপনি আর হলেন না, জনগণের মাধ্যম আর থাকলেন না, আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর গণমাধ্যমে পরিণত হলেন। যেটা বললেন ইলিয়াস ভাই, যে রাজনীতিবিদরা এসে খুলেই একটা প্রচারের মাধ্যম পাশে রাখতো, যাতে করে তার স্তুতি স্থাপকরা কিছু থাকবেন যন্ত্রপাতি নিয়ে। সো গণমাধ্যম একজন একটা ইনস্টিটিউট হিসেবে গণমাধ্যমকে এমনভাবে আঘাত করা হয়েছে, এমনভাবে আহত করা হয়েছে, যে আমরা আসলে গুটি কয়েক মানুষ, নিবেদিত প্রাণ সাংবাদিক বলবো বা বিদ্রোহী মানুষ বলবো, তারা কিন্তু খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারিনি আমরা এই স্বকীয়তার জায়গাটা। যেমন আমি জানি যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনি নির্বাচনকে নিয়ে ওই তৎকালীন উত্তপ্ত সময়ে, হ্যাঁ, ফ্যাসিবাদের উত্তপ্ত সময়ে আপনি যেটা সাহসী ভূমিকা রেখেছেন, আরো দু একটা টেলিভিশন চ্যানেলের সাহসী ভূমিকার কথা আমরা বিভিন্ন মতামত থেকে পেয়েছি। এগুলো দেখেন, এগুলো আপনি কোন জায়গাটা থেকে এসছে, কোন অংশটা থেকে এসছে, সেটা হচ্ছে বেসরকারি মালিকানাধীনে যেই প্রতিষ্ঠানগুলো আসছে। এবং আমাদের দেশে সরকারি মালিকানাধীন যে রাষ্ট্র মাধ্যমগুলো আছে, আমরা তো কল্পনাই করতে পারি না, বা ভাবা হয়তো বা আমাদের বাদ দিতে হবে যে আমরা কখনো দেখতে পাবো কিনা যে প্রকৃত চিত্রগুলো। এবং আমি আমার জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, 5 তারিখ যখন বিকেলবেলা আমরা জানি, যখন সেনাপ্রধান বলছিলেন যে আমাদের আরেকটু সময় লাগছে, 3টার সময় দিয়ে পরবর্তীতে উনি আরেকটু সময় নিলেন, 2-3 ঘন্টা আমরা পুরো জাতি অপেক্ষা করছিলাম যে কি বার্তা নিয়ে আসেন উনি। ঠিক সেই সময়টায় পুরো একটা দিকে আপনার জনতার স্রোত ঢাকামুখী, আরেকটা দিকে রাষ্ট্রযন্ত্র বা সামরিক বাহিনী প্রশাসন তারা চেষ্টা করছেন একটা রাষ্ট্রের যন্ত্রের হাত পরিবর্তনের একটা ক্রুশাল মোমেন্টে আমরা আছি। ঠিক এমন সময়ে বাংলাদেশ টেলিভিশনে আসলে কি দেখা যাচ্ছিল? আমি আমার বহু বছরের শিক্ষকতা এবং আমি সাংবাদিকতা পড়েছি, এখন পড়াই, আমি সেই জায়গা থেকে আমি টেলিভিশন চ্যানেল বিটিভি টিউন ইন করেছিলাম, এবং আমি খুব আশ্চর্য হইনি, আমি মানে হতাশায় ডুবে গিয়েছিলাম যে ঠিক ওই মোমেন্টে, এবং আমি সেটা রেকর্ড করে রেখেছি, ঠিক ওই সময়ে সেই কুশাল একটা পুরো জাতি, এমনকি পুরো বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যে কি হতে যাচ্ছে, রাষ্ট্র ক্ষমতার যন্ত্রটার পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে। সেখানে কি কোনো ফল ফসলের বাম্পার ফলন? এক্স্যাক্টলি না, বাম্পার ফলন পাইনি আমি, এটা আমি শুনেছি, আমি বই পুস্তকে পড়েছি যে বাম্পার ফলন, উত্তাল হরতালের দিন ফলের বাম্পার ফলন হয়েছে, এমন লিড স্টোরি আমরা পেয়েছি বিটিভিতে। কিন্তু আমি ঠিক পার্টিকুলার 5 তারিখে যেই ওই সময়ে 3টা 4টা 5টা এই সময়কালীন বিকেলের যে স্টোরিটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে একটা পুরাকীর্তি মসজিদের, মসজিদ এবং পুরাকীর্তি স্থাপনার উপর একটা ডকুমেন্টারি সেখানে চলছিল, এবং খুব স্লো মিউজিক দিয়ে একটা ডকুমেন্টারি চালানো হচ্ছিল, যেটা পুরাকীর্তি কোনো খান জাহান আলী মজলিস বা মসজিদ, এই ধরনের একটা মসজিদের উপর তখন আর্কিওলজি শেখানো হচ্ছিল আর কি। তাহলে রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক আগে থেকেই হারিয়ে গেছে। এখন আসুন ব্যক্তি মালিকানাধীন যেই টেলিভিশন চ্যানেল এবং নিউজ, আপনি বলবেন এই জায়গাতে একটু আপনার সাথে খালি যুক্ত করি, যেহেতু আপনি বেসরকারি টেলিভিশন সম্পর্কে বলছেন, আপনার কাছে কি এটিও মনে হয় কিনা, আমরা যেহেতু ওভারঅল গণমাধ্যম নিয়ে আলাপ করছি, প্রায়শই তো আমরা বলি যে যখনই কোয়ান্টিটি বাড়িয়ে দেওয়া হয় তখন কোয়ালিটি ফল করে বা কোয়ালিটি কমে যায়, তো এই জায়গা থেকে আপনার কাছে মনে হয় কিনা খুব ডেলিভারেটলি বিগত সরকারের সময়ে যখন এত চ্যানেল বা এত অনুমোদন দেয়া হলো, অনেকটা বাছবিচার ছাড়া কিংবা বাছবিচার বেশি মাত্রায় করে দলীয়ভাবে যেটি যদি বলা হয় সেইভাবে দিয়ে, যে আপনার কাছে মনে হয় কিনা যে অধিক মাত্রায় হওয়ার কারণেও একটা ক্রেডিবিলিটি যেটি আছে, বিশ্বাসযোগ্যতা, সেটিকেও খুব পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া? কারণ যখন আপনি অনেক গণমাধ্যম পাবেন তখন তার কলাকুশলী হোক কিংবা তার জন্য যে লোকবল লাগে সেটি তো আপনি সুদক্ষ বা প্রশিক্ষিত পাবেন না, তখন যাদের দিয়ে করানো হবে তাদের কাছ থেকে যে তথ্য উপাত্ত আসবে সেগুলোও মানসম্পন্ন হবে না, আখেরে যে মানুষ সেটি আর বিশ্বাস করবে না। এরকম একটি বিষয় কি ঘটেছে কিনা? কিছুটা আপনার সাথে একমত হতে পারি আমি, কিন্তু মূল বিষয়টা আসলে আমার বিশ্লেষণে যেটা বেরিয়ে এসছে, যে দেখুন আপনি সংখ্যা, সাধারণ অর্থে সংখ্যা কিন্তু বহুত্ব বোঝায়। হ্যাঁ, অনেক টেলিভিশন, অনেক নিউজ পেপার থাকলে আমরা গণমাধ্যমের তাত্ত্বিক জায়গা থেকে বলি মানে আমরা এনকারেজিং মনে করি এটা, যে বহু মতের, বহু মানুষের কথা ফুটে ওঠার কথা, মানে 100টা চ্যানেল থাকা মানে হচ্ছে বাংলাদেশের কেউ বাকি থাকবে না, তাদের কথায় উঠে আসবে গণমাধ্যমে। অনেক সংখ্যা মানে
বহুমতের প্রতিফলন আমরা কোনো সমস্যা নেই, কিন্তু তাতে তো একটা কিন্তু ন্যূনতম মান থাকবে। এক্স্যাক্টলি, এখানে আসলে অনেক সংখ্যা হয়েছে, কিন্তু একটা পার্টিকুলার মতাদর্শের অনেক সংখ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক সংখ্যাটা বহুত্ববাদ আসলে ওইভাবে ওই জায়গাটা প্রতিফলিত হয়নি গণমাধ্যমের লাইসেন্সিং অথবা গণমাধ্যমের প্রতিষ্ঠার যে বিষয়টা আমরা বলে থাকি। তো গণমাধ্যমের লাইসেন্সিং অনেক হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শের সংখ্যা অনেক হয়েছে। আমরা যেখানে ব্যালেন্স করার জায়গায় দেখি এবং আমরা বলি যে সেন্সর বা আমাদের যে লাইসেন্সিং প্রক্রিয়া যেটা আছে, আমি যদি বিরুদ্ধ মতের কেউ আমরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেও থাকি, আমরা সেটার অনুমোদন আমাদের নানা কারণে আমরা এটা বন্ধ রেখেছি, বিলম্বিত করেছি। এবং যারা বিগত সরকারের আমলে যেসব অপোজিশন, কারণ আমাদের এখানে চলটাই আসলে যেই সরকারই আসেন তার প্রমোশন বক্স হিসেবে কিছু গণমাধ্যম তারা রেখে দেন এবং আনার চেষ্টা করেন। তো আমি যদি যে পেছনে দেখি যে এই 16 বছরের আগের সরকার আসলে কি করেছিলেন, এই প্যাটার্নটা কিন্তু রিপিটেড হয়েছে। যে তার এর আগের সরকারও কিন্তু তার মতাদর্শের কিছু চ্যানেল বা গণমাধ্যম কর্মী অথবা গণমাধ্যম মিডিয়া আউটলেটস তারা কিন্তু অনুমোদন দিয়ে গেছেন। সো এই পরবর্তী 16 বছরের যেই সময়টা নিয়ে আমরা কথা বলছি, সেই সরকারও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। এবং এটার একটা গ্র্যাজুয়াল পরিণতি যেটা হচ্ছে, যেহেতু সে 16 বছর অনেকটা বেশি সময় ছিল, সো তার হাত ধরে অনেক বেশি সংখ্যায় গণমাধ্যম বা টেলিভিশন, বিশেষ করে যদি বলে টেলিভিশন চ্যানেল আমরা পেয়েছি। কিন্তু এর মানে আসলে ওইটা নয় যে আমরা সংখ্যা পেয়েছি, বহুত্ব হয়েছে, বহুমতের চ্যানেল পেয়েছি, আমরা সেটার দিকে আমরা যেতে পারিনি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি শুনে আসি এতুন বাবু, শুনছিলেন আপনি সার্বিকভাবে গণমাধ্যমের বিষয়ে যদি কিছু যুক্ত করতে। না, আমি আপনার সাথে আমি একটা জিনিস যুক্ত করতে চাই, কিছু না। আমরা আড্ডা মারছিলাম, আমাদের বিএনপির কোষাধ্যক্ষ মিল্লাত ভাই তো গল্প বলছিলেন, সেই 5ই আগস্টের সকালের গল্প। তো আপা যেমন বলছিলেন, তো মিল্লাত ভাইরা তো জেলের মধ্যে ওইভাবে আছে, আমাদের মহাসচিব সহকারে বিএনপির অনেক নেতাকর্মী সব জেলের মধ্যে ভর্তি। তো হঠাৎ করে উনি টিভি দেখছেন, টিভি দেখতে 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 বিটিভি দেখছে। তো তা বিটিভি ছাড়া তার কোনো রকম টিভি ছিল না। তো বিটিভি দেখতে দেখতে হঠাৎ করে দেখছে বিটিভির কোনাতে যে মনে করেন যে ওই আগস্টে শেখ মুজিবের একটা ইয়ে ছিল না, শোকের ইয়ে, ওটা যখন পড়ে গেছে, শোকাবহ ওটা যখন পড়ে গেছে, তখন বলে ওরা কয়েকজন মিলে এনিভাই সবাই ছিলেন, ওরা জেলের মধ্যে মনে করেন চিল্লায় উঠছে যে আমরা একটা কিছু হয়েছে। তো আপার সাথে ওটা সংযোজন করলাম যে এখানে যেমন আপা হয়তো হামনাথ দেখে টেকে হয়তো চিন্তা করছিল কিছু একটা পরিবর্তন আসছে, কিন্তু আমরা কিন্তু ওই লোগোটা দেখে আপা মনে করছিলাম যে দেশের একটা পরিবর্তন আসছে। তো যাই হোক, এই যে আমাদের 5ই আগস্টটা যেভাবে আমরা 4ই আগস্ট কিন্তু আমি ইয়েতে রাত্রি 12:30টার সময় 5ই আগস্ট হয়ে গেছে, আমরা কিন্তু শাহবাগে ওদের পাশে। আচ্ছা, ওই সময় মানুষের ভিতরে যে একটা প্রাণ ছিল। আমরা 21 তারিখ 22 তারিখের পর থেকে আবার যখন নামি, আমাদের 3 দিন একটু ইয়ে ছিল, আমরা তখন রামপুরাতে। তো আমরা যে বাচ্চাদের পানি ফেলা, বাড়ি থেকে কাগজ ফেলা, এই যে টিয়ার সেল মারছে, গ্যাস মারছে, গ্রেনেড মারছে, আমাদের পাশে যে তাদের দাঁড়ানোটা যেভাবে ছিল নিজের চোখে দেখা, আমার চোখ অপারেশন আমার এসে লাগে। তো এটাই এই আন্দোলনটাকে এমনভাবে কেউ নাই যে তারা মনে ধারণ করেনি। দেখেন, আমি আপনাকে বলি, আপনি ওই গানটা নিয়ে আমার সাথে কথা বললেন যখন, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আপনি হয়তো জিজ্ঞেস করবেন আমি গানটা কখন লিখেছি। গানটা লিখেছি যখনই কথায় কথায় ওরা বলতো দেশটা ওর বাপের, এটা ওর বাপের, সেটা ওর বাপের, মানে দেখেন সব কিছুতেই ওর বাপ। এমনকি মনে করেন ওর বাপকে জাতির পিতা বন্ধু বানায় দিয়েছিল। এখন আসেন, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, অথচ এই গত 2-1 দিন ধরে স্বাধীনতার ঘোষককে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে, কথাটা আপনারা হয়তো ভুলে যাবেন বলে আমি তুললাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কিভাবে, না এটা ভুলে যাওয়ার মতো বিষয় না, আমি এই জন্য তুললাম যে আজকের দিনে তো যেহেতু জন্মদিনের দিনে আমরা কাজ করতেছি একটা মনে করেন এটিএনের, তো এই যে জিনিসগুলা, অথচ মনে করেন এখানে কি যে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু শান্তিতেই নোবেল পেয়েছেন। জি জি জি, উনি শান্তিতে নোবেল পেয়েছেন, অথচ মনে করেন আমরা সব জায়গা থেকে অশান্তির ছায়াগুনা বয়ে নিয়ে আসছি। অথচ উনি কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু শান্তিতে নোবেল, ওনাকে কিন্তু 6 মাসের জেলও দেওয়া হয়েছিল। এই যে মনে করেন লাস্ট ফিনিশিং দেখলাম কি পাথর দিয়ে মানুষ, আর সব কিছু নিয়ে যাচ্ছে
কার কাছে? এই বিএনপির নামে দোষ হচ্ছে। ওই মেহেরপুরে একজন ধর্ষণ করছে, ওই ধর্ষণেরও ওটা ফেলেছিল হচ্ছে বিএনপির ঘাড়ে। আবার কোনো রকম কিছু হইলে সব কিছু বিএনপির ঘাড়ে। মানে এটা কি বিএনপি কি কোনো তামাশার দল? না, কিন্তু যারা আছে অনেকে তো পদধারী যারা, তারা সেটাই আমি বলছি, এটা তামাশার দল। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কি করছেন, কি শিক্ষা দিচ্ছেন? ওরা গিয়ে একটা ঘোষকের মানে স্বাধীনতার ঘোষকের ওখানে লাগতে পারছে, এটা মেনে নিবে? আমরা মানতে পারি? মানে মূল ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপর, মানে কেন জানি আমার মনে হয় এটাও আমি আপনার সাথে আমি জানি না কেন জিয়াউর রহমান সাহেবের তার পোস্টার কেন মারাবে বলেন, কারণ কি? তাও আবার ছোট ছোট বাচ্চা যারা মনে করেন ফার্স্ট ইয়ারে মানে ভোটার না, তাদের চেহারাগুলো তো আমাদের কাছে চলে আসছে এবং যে ভাষায় স্লোগান। হ্যাঁ, এগুলো আমরা কোন যুগে ঢুকলাম? শান্তিতে নোবেলে ঢুকলাম না অশান্তির পাত্রে থাকলাম? না, যে এনসিপি কোন নেতা নাকি 48 লাখ চাঁদা নিছে, কই কোনো কথা তো শুনছি না। কথা কোনো কেন? আপনি এক একজন উপদেষ্টাদের যে পিএস ছিল তাদেরকে কি দুদকে ডাকা হয়নি? আমি বলি, শেখ হাসিনার 15.5 বছরে তার পিএস 400 কোটি টাকা, তার ভাষ্য অনুযায়ী, আর এই আস্তে আস্তে নির্লজ্জের মতো, এবং এই 5-6 মাসের মধ্যে উপদেষ্টাদের যারা পিএস হয়েছেন তারা কয়েকশো কোটি টাকা কামাই করছে, সেগুলো কিন্তু দুদক ধরছে। সুতরাং কি বলবো? তো আমার কাছে বললো ডক্টর ইউনূস সাহেবের যে উপদেষ্টাগুলো নিয়ে আসছে, যারা তার পাশে কাজ করবে বা ইয়ে করবে, লোকটা শান্তিতে নোবেল পেয়েছে, তাকে অশান্তির মধ্যে ফেলে দিয়ে তারা কাজ করছে। চোর ঝপ্পর অমুক সমক দু একজন ইয়েও করছে, ইয়ে করতেছে, সবই ঠিক আছে। লোকটাকে হেল্প করার কে আছে? বিএনপি কিন্তু হেল্প করছে ভালো করে শিরোনামের, এবং আমাদের দেশের জনগণরা হেল্প করতেছে। এই জন্য নির্বাচনটা খুব তাড়াতাড়ি দরকার। এইখানে নির্বাচন ছাড়া, একজন নির্বাচিত সরকার ছাড়া এখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল হবে। কারণ যে শয়তানটাকে আমরা লাথি মেরে দেশটা থেকে পালিয়েছি, বের করে দিচ্ছি, যে স্বৈরাচার, ও তো মনে করেন নাগিন থেকে শুরু করে বিন থেকে শুরু করে যা নাম দিবেন সেটাতেও চলবে। এখন তো চলে গেছে তো মনে করেন মালটা দিল্লিতে। আমরা কিন্তু একটা গান করছিলাম, গানটার নামও দিয়েছিলাম দিল্লির লাড্ডু, যেহেতু উনি দিল্লিতে আছে। তো এই জন্য বলতেছি যে এই জিনিসগুলো থেকে আমাদের কালকে, আগামীকালকে না পরশু দিনকে একটা ইয়ে আসবে, মৌসুমীর কণ্ঠে গান আসবে, এই যুদ্ধের হবে কবে শেষ। আচ্ছা, এই যুদ্ধের হবে কবে শেষ দেখেন আমরা লিখতেছি এই জন্য যে আপনি আমাকে পছন্দ করতে পারছেন না, একটা স্নায়ু যুদ্ধ চলছে, ওকে আমি পছন্দ করতে পারছি না, একে আমি সহ্য করতে পারছি না, একে আমি হিংসা করে যাচ্ছি, সব কিছু হবে। এই 54 বছর ধরে আমাদের সাথে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধের কবে হবে শেষ? আমরা প্রতিবার যুদ্ধ করে মুক্ত করতে হয় দেশ, সে যুদ্ধের হবে কবে শেষ? প্রতিবার কিন্তু আমরা যুদ্ধ করেছি। আমরা ওই আলাপকালে বলছিলাম, তো এই যুদ্ধের আসলে কিভাবে শেষ হবে? দেশের মানুষকে কবে ইয়ে দেব? দ্রব্যমূল্য সিন্ডিকেট, যেখানে যেখানে সেক্টরে আমি কিছুটা কাজ করার সুযোগ পেয়েছিলাম, এবার সচিবালয়ে ওখানে গিয়ে যে জিনিসপত্র দেখে আসছি, হয়তো নাই বললাম, কিন্তু যা দেখেছি চোখকে তার ঘুরিয়ে আনা যাবে না। এখনও ওই সিস্টেম, টেবিলের তল দিয়ে ওই সিস্টেম, আপনার বদলির ওই সিস্টেম। তাহলে আমরা পেলাম কি? এই 5ই আগস্টে যে আমাদের ছাত্র জনতা এত কিছু করলো, এত রক্ত গেল, আমাদের ভাই বোনেরা গেল, যাকে ভাইকে পায়নি বোনকে নিয়ে গেছে, স্বামীকে পায়নি বউকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, তাহলে এগুলোর কী পারলাম আমরা? কি ভুলে যাবো সব? জনাব ইলিয়াস খান, একটি বিষয় আপনি বলছিলেন যে গণমাধ্যমের বিষয়, এখানে কি এমনটি কি না যে এখানে তো প্রেশারের কথা বলা হচ্ছে, আবার নিজ থেকেই কেউ কেউ নিজের সুবিধা আদায়ের জন্য এই বিষয়গুলো করেছে কিনা? তাহলে সাংবাদিকরা কোটি কোটি টাকার মালিক হয় কীভাবে? কোনো না কোনোভাবে তো হয়েছেন, এবং সেটা কোনো না কোনো ভাবনা সরকারকে স্তুতি করে নানা কিছু করে টাকার মালিক হয়েছেন। এখন তো আমরা দেখি অনেকে ব্যাগ ব্যালেন্স, মানে সবাই যে আদিষ্ট হয়েছেন বিষয়টা এরকম না। আর আমি একটু আমিনের সঙ্গে একটা জিনিস যোগ করি, এই যে বাংলাদেশে এত দৈনিক পত্রিকা কেন, হোয়াই? আপনি ডেইলি 5টা নালিশ পাবেন যে এখানে যারা কাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে চায় বা করে। মোটা দাগে বললে সেখানেও চাঁদাবাজি। হ্যাঁ, সোজা কথা, চাঁদা কেন? এই পত্রিকা কেন? এবং আপনি দেখবেন যে আমাদের পার্লামেন্টে যে পত্রিকা 1 কপিও চলে না বাংলাদেশে, সেই পত্রিকা দাঁড়িয়ে বলে এই 2,10,000 এত 900 টাকা ইঞ্চি বিজ্ঞাপন। হয় এটা বছর বা বছর, এবং এটা সব সরকারই করেছে। আমি এই সরকারের আমলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কারণ তাদের যারা দলীয় বসংবাদ লোক ছিল
নামটা পর্যন্ত ভালো লিখতে পারে না, তিনিও পত্রিকার সম্পাদক হয়ে গেছেন। এই একজন নাকি মুন্সিগঞ্জে ডাব বিক্রি করতেন, তিনি নিয়ে এখন বিরাট পত্রিকার সম্পাদক। এসব কথা আমরা শুনি। আমি একটু ইন্টারভিউ করি আপনাকে, যে দেখেন কিছু সাংবাদিক এমন ভাব নিয়েছিল যে মনে হচ্ছিল দেশ কিন্তু ওরাই চালাচ্ছে। হ্যাঁ, সেটাই তো আমরা আপনাদের টকশোতেও দেখছি, তাদের টকশোতেও দেখছি ৭১-এর কিছু অভদ্র হলুদ সাংবাদিকদের জন্য কিন্তু আপনাদের আজকে এই ধ্বংস। সেটাই তো, যারা মনে করেন ১ কোটি ৫ কোটি টাকার জন্য এখনো জেলে আছে, ১০০ কোটি ২০০ কোটি টাকার জন্য জেলে আছে, হাজব্যান্ড ওয়াইফ জেলে আছে, এদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। এরা মানে সাংবাদিক মানে ইমাম। আমার আম্মা বলতেন, আমার আম্মা শিক্ষিকা, সাংবাদিকতা মানে ইমাম। আপনি ইমামের পিছে যে নামাজ পড়বেন, উনি যদি ভুল নামাজ পড়ায় আপনার নামাজ ভুল হবে। আপনার যদি এই কলম দিয়ে লেখা ভুল হয়, ওই লোকটার ধ্বংস হয়ে যাবে। দেশকে একমাত্র শাসন করতে পারে একটা সাংবাদিক, একটা সঠিক জায়গায় নিতে পারে, সঠিক জায়গায় নিতে পারে। আর এই কালি আপনারা লিখছেন, কিন্তু কলঙ্কের কালি দিয়ে লিখলেন দেশটাকে আপনারা। যা এখন সাংবাদিকদের প্রতি মানুষের হয়তো বলে আমি সাংবাদিক, তখন লোক বলছে না না তুমি সাংবাদিক না, তোমরা হচ্ছে সাংঘাতিক। যাই হোক, পছন্দ যখন ধরে সব জায়গায় ধরে। আপনারা রাজনীতি করেন, আপনার ব্যাপারে অনেক বক্তব্য আছে। যারা গান গায় বা সংস্কৃতি চর্চা করে তাদেরও অনেক জায়গায় পছন্দ হয়েছে, কিন্তু অস্বীকার করা অবশ্যই। কারণ আপনি দেখবেন যে প্রথম আলো বন্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই শাহবাগে কি বলে একটা পত্রিকা বন্ধ করে। আপনি আমাদের যখন ম্যাডামকে ট্রাক দিয়ে বন্ধ করে রাখছিল, তখন তো অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নাটক পাঠক সবার ছবি কি আমাদের কাছে আছে না? আমরা এগুলোর পিছনে লাগি না, জানেন? ধন্যবাদ। জি, আমরা আমাদের কাছে মনে হয় যে ওটা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আমিন ইসলাম, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, আপনি যুক্ত করবেন। জাস্ট একটি বিষয় একটু বলবেন, যেহেতু আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলাপ করছি, এখানে কি মনে হয় কি না যে বিগত সময়ে কন্টেন্ট কম্পিটিশনের চেয়ে একটা পাওয়ার কম্পিটিশনই বেশি ছিল গণমাধ্যমগুলোর মধ্যে, সেই জন্য এই অধঃপতন? হ্যাঁ, আপনার এই স্টেটমেন্টটা অনেকটাই সঠিক, কিন্তু ওই যেটা আবারও বলছি যে এই কম্পিটিশনটা কেন করতে বাধ্য হলাম অথবা কেন করলাম, এই জিজ্ঞাসাটা যেটা ইথুন বাবু ভাই বলছেন যে প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হওয়ার বিষয়টা মানে গোড়া থেকে আমরা কি এই চিত্রটা চেঞ্জ করতে পারছি কিনা, এটা একটা বড় জিজ্ঞাসা রয়ে গেছে আগামী প্রজন্মের যারা গণমাধ্যমের কর্ণধার হবেন তাদের কাছে। এবং এটাও ঠিক যেই অপসংস্কৃতি বা অরাজনৈতিক বা দুর্নীতির যেই বীজটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে গত 16-20 বছরে এটা বপন করা হয়েছে, সেটা কত সহজে বা কত দ্রুত এটা থেকে নিষ্পত্তি পাওয়া যায় সেটা নিয়েও আমার ধারণা একটা আপামর জনগণ যেমন জুলাই আগস্টে এগিয়ে এসছেন, কিছু প্রতিষ্ঠানকে আসলেই আমাদের রক্ষা করার জন্য SOS কল দিতে হবে। তার মধ্যে গণমাধ্যম অবশ্যই সর্বাগ্রে থাকবে, কারণ গণমাধ্যমের ক্ষমতার যে জায়গাটা আমি বলবো মানে মিডিয়া মাল্টিপ্লায়ার। তো মিডিয়া একটা তথ্য আপনি লাখ লাখ মানুষের কাছে যাচ্ছেন, তাহলে গণমাধ্যমের ভুল তথ্য যেমন লাখ লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তেমনি একটা সঠিক এবং ন্যায়সঙ্গত তথ্য কিন্তু লাখ লাখ মানুষের জীবন জীবিকা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়ের স্বল্পতার জন্য এই আলোচনার এগিয়ে নিতে পারছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। আমরা অনুষ্ঠান শেষ করব, তবে ইথুন বাবু ভাইয়ের যে একটি গান দেশটা তোমার বাপের নাকি, আমরা সেই গানটি শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন।